6 মাসে দেশে খুন 2000 ছুঁই। ডাকাতি ছিনতাই প্রায় দ্বিগুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি পুলিশের। মব সহিংসতা নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রতিরোধে টেলিকম প্রযুক্তি কাজে লাগানোর উদ্যোগ। আইন শৃঙ্খলা বাহিনীকে আগাম তথ্য দিতে মোবাইল অপারেটরদের অনুরোধ। চলতি মাসে জাতীয় সনদ তৈরি না হলে দায় কেবল ঐকমত্য কমিশনের নয় বললেন আলী রিয়াজ। সংবিধান সংশোধন প্রক্রিয়া সহ 3 বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। প্রবাসীদের ভোটার করতে জাপানে শুরু হচ্ছে কার্যক্রম। এবছর 25টি দেশে কাজ শুরুর লক্ষ্য ইসির। 9 দেশে মেলেনি আশানুরূপ সাড়া। আবেদন 50,000-এর নিচে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো সেগুলো আসলে ম্যাচ করে না। দেশে বেকার 76 লাখের বেশি। দক্ষতার ঘাটতির সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে কারণ বলছে কর্তৃপক্ষ। চাহিদা বিবেচনায় মানব সম্পদ তৈরির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে আগাম সতর্কবার্তা জানানোর অনুরোধ করা হয়েছে। যৌথভাবে কাজ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে। শুভ খানের রিপোর্ট। মব সন্ত্রাস নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ। এমন বাস্তবতায় মব সহিংসতা ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন সবসময় নিকটতম টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে। টাওয়ারের মাধ্যমে হ্যান্ডসেটের সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে গ্রাহকের অবস্থান, গণসমাবেশ নির্ণয় করা যায়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় মব সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে নিকটবর্তী টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস পাওয়া সম্ভব। সরকারকে রিকোয়েস্ট করেছিল একটা ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স সেন্টার করার জন্য, যেটার মাধ্যমে মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে এগুলো কিন্তু এখন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটা বের করা সম্ভব। এই তথ্যই অপারেটরদের আইন শৃঙ্খলা বাহিনীকে সরবরাহের অনুরোধ করেছে সরকার। মব যেখানে তৈরি হয় সেটা টেলিট্রাফিক ডাটাটা অ্যানালাইসিস করে বাংলাদেশ পুলিশকে কিভাবে এম্পাওয়ার করা যায় এই ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। এরই মধ্যে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোবাইল অপারেটররা বলছে জাতীয় স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। এখনো আমরা ওইভাবে রিকোয়েস্টটা পাইনি, তা যদি আসে তাহলে দেন উইল গো ইনটু দ্য ডিটেইলস যে কি করতে হবে। সিকিউরিটি যদি কোনো চাহিদা থাকে, আমাদের যদি টেকনোলজিক্যালি সম্ভব থাকে, অফকোর্স আমরা কোঅপারেট করব গভর্নমেন্ট থেকে। বর্তমানে 18.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ইসির অধীনে ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হবে এমন আশাবাদ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। চলতি মাসে জুলাই সনদ দিতে না পারলে দায় কমিশনের একার নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় আশানুরূপ অগ্রগতি নেই। এ সময় মৌলিক বিষয়ে একমত হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আলী রিয়াজ। সংবিধান সংশোধন প্রক্রিয়া, নারী আসন নির্বাচন ও উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। সময়ের স্বল্পতাটা বিবেচনাটা করুন, যাতে করে আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। কমিশন কোনো আলাদা এন্টিটি নয়, এটা কোনো আলাদা সত্তা না। কমিশন
আপনাদের আমাদের সকলের অংশীদার। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনা চলছে আজ সকাল 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়। আজকের এই আলোচনা সভায় 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু বিষয় নিয়ে তারা আজকে আলোচনা করবেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আজ ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা সেটি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। ঐকমত্য কমিশন বলছে যে রাজনৈতিক দলগুলো ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষে নির্বাচনের জন্য 100 জন প্রার্থী মনোনীত করবে। এছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে যে বিষয়গুলো এসেছে সেগুলোর মধ্যে হচ্ছে যে সংবিধানের সকল সংশোধনের ক্ষেত্রে আলাদাভাবে উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনের প্রয়োজন হবে। প্রস্তাবিত সংশোধনী উভয় কক্ষে পাশ হলে সংবিধানের সুনির্দিষ্ট বিষয়ে গণভোট অনুষ্ঠান করা। আর সংসদের নারী প্রতিনিধিত্বের বিষয়গুলো নিয়ে তারা যা বলছেন, এখানে আছে যে সংবিধানে উল্লেখিত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সকল রাজনৈতিক দল 25 বা তার চেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সকল রাজনৈতিক দল তাদের মোট প্রার্থীর ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থী ঘোষণা করবে এবং নিশ্চিত করবে আর কি এই বিষয়গুলো। এবং এই বিষয়গুলো সংবিধান অনুচ্ছেদ 65-র প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে করতে হবে বলে তারা বলছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মূল পর্বের আলোচনা শুরুর আগে অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেই আলোচনায় তিনি জানিয়েছেন যে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে এবং এই সিদ্ধান্তে পৌঁছে রাজনৈতিক দলগুলোকে তাদের দায় এবং দায়িত্ব নিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে হবে। সেই সঙ্গে তিনি আরও জানান যে আলোচনা চলছে সেটা আসলে সময় সাপেক্ষ এবং সময় অনুযায়ী যে আলোচনার যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। সবশেষে তিনি জানান যে এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে পুরো বিষয়টি অর্থাৎ সার্বিক যে বিষয়গুলো আছে সবকিছু ব্যর্থ হবে। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে এই মুহূর্তে থাকা তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এ মাসে জাপানে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। আগামী 2 মাসের মধ্যে আরও 5 দেশ সহ চলতি বছর মোট 25 দেশে কার্যক্রম চালাতে চায় ইসি। তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলা 9 দেশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানান এনআইডি মহাপরিচালক। বিদেশ থেকে আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে কাজ করছে ইসি। এজন্য 9টি দেশে বসবাসরতদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। কার্যক্রম চলমান থাকা 9 দেশ থেকে ভোটার হতে আবেদন করেছেন 47,713 জন। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, প্রবাসীদের ভোটার হওয়ার আগ্রহ বাড়াতে কাজ করছে ইসি ও দূতাবাস। নাগরিকরা আবেদন করেছে কিন্তু হয়তো অনেক দূরে থাকে, সময় করতে পারে না, আসতে পারে না বা আসে নাই বা নানানভাবে হয়েছে, ওখানে একটা বিপুল সংখ্যা কিন্তু কমে গেছে। আমরা তদন্ত সম্পন্ন করেছি, এরকম সংখ্যা হচ্ছে 20,752। এমন লোকের নাম্বার দিয়েছে সে আমাদের সাথে যোগাযোগ করেনি অথবা তার কোনো ট্রেস আমরা খুঁজে পাইনি। যারা ভোটার এখনো হতে পারেননি এই ফ্যাসিলিটিস ডেভেলপ করা হয়েছে, বলছেন ভোট দিবেন, তাদের সংখ্যা কত সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু আপনি যদি সুবিধাটা পৌঁছে দিতে পারেন তাহলে হবে কি, যারা আগ্রহী তারা অন্তত ইনক্লুড হতে পারবে। এনআইডি মহাপরিচালক জানান, এ মাসেই জাপানে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ। 2 মাসের মধ্যে আরও 5 দেশে আর এবছরে আরও 10টি দেশে শুরু হবে কার্যক্রম। জাপানে চালু হয়ে যাবে কারণ জাপানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 23-24 তারিখে হয়তো চালু হয়ে যাবে, ইনশাল্লাহ এই মাসের মধ্যে শুরু হয়ে যাবে। আরও 5টা দেশের ব্যাপারে অনুপত্তি পেয়ে গেছি এবং এই 5টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, ওমান রয়েছে যেখানে প্রচুর বাংলাদেশি আছে,
তারপরে মালদ্বীপ আছে, প্রচুর বাংলাদেশি আছে, জর্ডান আছে, সেখানেও বেশ কিছু বাংলাদেশি আছে। আগামী 2 মাসের মধ্যে এই 5টা দেশে আমরা এটা চালু করতে পারবো। নির্বাচনের আগে এই বছরটা চিন্তা করি, হয়তো 8-10টা দেশে যাওয়া সম্ভব। ভবিষ্যতে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে বলেও জানান হুমায়ুন কবির। ক্যাম্প করতে হলে আমাদের নিজস্ব জনবল লাগবে সেখানে, যারা এই ব্যাপারে এক্সপার্ট। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এনসিপির জুলাই পদযাত্রা এখন ভোলায়, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রার 15তম দিনে আজকে দক্ষিণবঙ্গ তারা শেষ করছেন। এই মুহূর্তে বরিশাল থেকে তারা ভোলার উদ্দেশ্যে নদীপথে রওনা হয়েছেন। লাহারাট ফেরিতে এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন, নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা এই মুহূর্তে ফেরিতে করে যাচ্ছে ভোলার উদ্দেশ্যে। ভোলায় দুপুর 2টায় সেখানে পথসভা হবার কথা রয়েছে। এর পরপর আজকে বিকেলে বরিশালে হবে পথসভা, এবং গতকালকে দেখেছি যে পটুয়াখালীতে হয়েছে, পটুয়াখালীর আগে বরগুনাতে হয়েছে, তার আগে পিরোজপুর ঝালকাঠিতে হয়েছে, এবং প্রত্যেকটি জনসভায় তারা এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন যে স্বতঃস্ফূর্ত মানুষের যে অংশগ্রহণ এটি তাদেরকে আরও বেশি উচ্ছ্বসিত করছে, এবং তারা যেখানেই যাচ্ছে সাধারণ মানুষের সাথে মেলবন্ধনের চেষ্টা করছে। তারা বলছেন যে সাধারণ মানুষের কি চাহিদা আছে সেই চাহিদাটা জেনে তারা পরবর্তীতে তারা তাদের রাজনৈতিক ইশতেহার তৈরি করবেন, যেটি দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন। সেই সাথে সাথে তারা যে সমস্ত জেলায় যাচ্ছেন সেই সমস্ত জেলায় শহীদ পরিবারের সাথে কথা বলছেন, আহত যারা রয়েছে তাদের সাথেও কথা বলছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হবে। কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম বার্তা দিয়েছেন, তেমনটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছেন, এবং কিছুক্ষণ বাদে ভোলায় দুপুর 2টায় আজকে পথসভা হবার কথা রয়েছে। এই মুহূর্তে তারা ফেরিতে, লাহারাট ফেরিতে করে রওনা হয়েছে। পথেই বিভিন্ন জায়গায় তারা সাধারণ মানুষ তাদের সাথে আসলে আমরা দেখছি যে কেউ যারাই পাচ্ছে না কেন তাদেরকে পাশে দাঁড়িয়ে কেউ কেউ সেলফি তুলছেন, হাত মিলিয়ে কুশল বিনিময় করছেন, এবং তারাও এনসিপির যারা নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা রয়েছেন এখানে এই বহরে এই মুহূর্তে রয়েছে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা রয়েছেন, এবং এগিয়ে যাচ্ছে। আজকে যেহেতু দুপুর 2টায় ভোলায় সভা হওয়ার কথা রয়েছে, ভোলার পরপরই আজকে বিকেলে বরিশালে রয়েছে এনসিপির আজকের এই দক্ষিণবঙ্গের শেষ পথসভা। আগামীকালকে গোপালগঞ্জে হবে। তো আমার কাছে বরিশাল থেকে দুপুর পর্যন্ত সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে ভোলার পথে এনসিপির জুলাই পদযাত্রা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। আগামী 3 বছরে বাংলাদেশকে $3 বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ায় নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। অধ্যাপক ইউনূস জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা তুলে ধরেন। জাতিকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তারা। এ সময় শুধু আকার না দেখে দেশের বৈচিত্র্যময় অর্থনীতিকে মূল্যায়নের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক গত অর্থ বছরে বাংলাদেশে $3 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখবে। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া স্কুলগুলোর অবকাঠামো নারী বান্ধব করতে ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্থপতি রাখার পরামর্শ দেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির উপর জোর দেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রংপুরের কাউনিয়ার পাঞ্জরভাঙ্গা এলাকায় তিস্তার বাঁধ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে সরকার।
তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা শিগগিরই পূরণ হবে বলেও জানান রিজওয়ানা। তিস্তাপাড়ের মানুষ তারা যে নদীটাতে পানির কথা বলে, বন্যা থেকে বাঁচবার, ভাঙন থেকে বাঁচবার কথা বলে, এগুলো কিন্তু তাদের অধিকার এবং এগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অধিকার। অন্তর্বর্তী সরকার এই আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করার তা করছে। 5টা মাস আমাদের হাতে আছে, এই 5টা মাসে আমরা মনে করি এটাকে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। দেশের বেকারের সংখ্যা 76 লাখের বেশি, প্রতি বছরই বাড়ছে এই সংখ্যা। এজন্য চাকরি প্রার্থীদের দক্ষতার ঘাটতি ও কর্মসংস্থানের অভাবকে দায়ী করছে কর্তৃপক্ষ। আবার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে দক্ষতা থাকার পরও কাজ পাচ্ছেন না অনেকে। বিশ্ব যুব দক্ষতা দিবস নিয়ে তুষার আহমেদ ইমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। বিশ্বে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ 8 নম্বরে। সরকারি হিসেবে জনসংখ্যা 17 কোটির বেশি। এর মধ্যে 15 থেকে 29 বছর বয়সীদের সংখ্যা প্রায় 5 কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে 26 লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা 76 লাখের বেশি। এক বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠী বেড়েছে 0.33%। চোখে স্বপ্ন কিন্তু মুখে নিস্তব্ধতা। আশা আছে, সুযোগ নেই। এ যেন বাংলার লাখো তরুণের শিরায় উপশিরায় গাথা এক করুণ নির্মমতা। একটি দেশ সে দেশের তরুণদের কর্ম দিতে না পারলে সে দেশের উন্নয়ন যেন শুধুই কল্পনার এক ফুলেল প্রতিবেদন। যে যুব সমাজের চোখে স্বপ্ন ছিল অগ্রগতির, তাদের পদচারণা আজ থমকে গেছে চাকরির অজানা চৌকাঠে। বেকার আছি প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। বিশেষায়িত বিষয়ে পড়ালেখা করেও চাকরি পাচ্ছেন না অনেকে, কারণ দেশে ওইসব বিষয়ে কাজের সুযোগ নেই বললেই চলে। ফলে বিদেশে চলে যাওয়া ছাড়া উপায় থাকে না। এই দেশের যে জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, সেই সেক্টরসগুলো এবং আমাদের গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো, সেগুলো আসলে ম্যাচ করে না। সহশিক্ষা হিসাবে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ থাকে, সেই জায়গাগুলোতে এখনো বেশ কিছু ঘাটতি আছে। যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মিলছে না কাজ। আবার দক্ষ যুব সমাজ তৈরিতে ভূমিকা রাখতে পারলেও পর্যাপ্ত কর্মসংস্থান নেই। কেউ অনার্স মাস্টার্স পাশ করেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো কাজ যখন যদি করতে বলেন, সেই কাজ করার দক্ষতা তাদের থাকে না। আমরা এই দক্ষতা উন্নয়নের জন্য প্রতি বছর 83টা ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষজ্ঞ বলছেন, শিল্পের সঙ্গে আলোচনা করে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাপনা সাজাতে না পারলে আগামীতে আরও বাড়বে বেকারত্ব। প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার, ভিতরের যে ডিজাইন এবং যে ডেলিভারি, সেখানে মূলত চ্যালেঞ্জগুলো রয়েছে। বাংলার আকাশে নতুন সূর্য উঠুক, যেখানে কর্মহীনতা নয় বরং তরুণের কর্মই হবে জাতির শক্তি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে মস্কোর বিরুদ্ধে 100% সম্পূরক শুল্ক আরোপ করা হবে। আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে এই শুল্ক। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এখন পর্যন্ত ক্রেমলিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ে।